পাকিস্তানের পর এবার কি বাংলাদেশে অপারেশন শুরু করতে চলেছে ভারত? কাঁটাতারের ওপারে লাগাতার ভারত বিদ্বেষের এবার কি যোগ্য জবাব পেতে চলেছে ওই বাংলাদেশ? অনুপ্রবেশ আটকাতে বদ্ধপরিকর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে স্বয়ংক্রিয় এবং অত্যাধুনিক অস্ত্রের অন্তর্ভুক্তি কিসের ইঙ্গিত দিচ্ছে? সীমান্তে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে এবং আধুনিক যুদ্ধ কৌশলের অংশ হিসেবেই কি অস্ত্র মোতায়েনের ধরন পরিবর্তন করছে এবার ভারত? অস্ত্রের শক্তির দিক থেকে ভারতের থেকে কতটা পিছিয়ে রয়েছে ওই বাংলাদেশ? আদৌ কি বাংলাদেশের বিজিবি ক্ষমতা রাখে ভারতের বিএসএফকে মোকাবেলা করার? দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় দায়িত্বপ্রাপ্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী কি এমন বললেন যে একেবারে রাতের ঘুম উড়ে গেছে ওই বাংলাদেশের কট্টরপন্থীদের? তবে কি ভয় পাচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা? ভারত বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা চালাচ্ছে তারা। রাম মূর্তি নির্মাণে বাধা দেবার পর এবার বাংলাদেশের বগুড়ায় পরপর 3টি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা কি তারই প্রমাণ দিচ্ছে? সীমান্তে যেভাবে ভারত অস্ত্র এবং সেনা মোতায়েন করছে তাতে কি খুব শীঘ্রই ভারত বিরোধিতার ফল পেতে চলেছে বাংলাদেশের মৌলবাদীরা? বাংলাদেশের দিক থেকে অবৈধভাবে সীমান্ত পার করতে গেলে কি এবার তবে কঠোর এবং চরম পদক্ষেপ নিতে চলেছে ভারত? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। এই জুন মাসেই আপনাদের আগের দুটো এপিসোডে আমি বলেছিলাম যে ভারত এবার বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা বিশেষভাবে জোর দিচ্ছে। অনুপ্রবেশ বন্ধ করাটা ভারতের কাছে প্রথম প্রায়োরিটি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর সেই বিষয়টি আরও জোরদার হয়েছে। সে বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেছিলাম। এবার সে বিষয়ে এই এপিসোডে আরও একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বিরাট সীমান্তের একটা বড় অংশে যে কাঁটাতার নেই তা আপনারা জানেন। মূলত আগের সরকারের তরফে জমি না দেওয়ার কারণেই এই কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। এবার কিন্তু সেই জমি সমস্যা দূর হয়েছে এবং কাঁটাতার দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু শুধু কাঁটাতার দিয়েই কিন্তু ক্ষান্ত হচ্ছে না ভারত। সীমান্তে নজরদারি এবং শত্রুপক্ষকে প্রতিহত করতে আরও কয়েক ধাপ এগিয়ে ভাবছে ভারত। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি এবং নিরাপত্তা আরও জোরদার করতে জওয়ানদের অস্ত্রে এবার উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আনছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তের বিভিন্ন সংবেদনশীল এলাকায় টহলরত বিএসএফ জওয়ানদের হাতে এখন আর শুধুমাত্র প্রচলিত ওই ইনসাস রাইফেল নয়, দেখা যাচ্ছে নতুন প্রজন্মের দেশীয় প্রযুক্তিতে তৈরি ত্রিচি অ্যাসল্ট রাইফেল বা TAR। এতদিন সাধারণত ভারত এবং বাংলাদেশ সীমান্তে ওই বিএসএফ এর হাতে 5.56x45 মিলিমিটারের ক্যালিবারের ইনসাস রাইফেলকেই লক্ষ্য করা যেত। বিশেষ পরিস্থিতিতে বা দ্রুত প্রক্রিয়ার প্রয়োজন হলে ব্যবহার করা হতো 9x19 মিলিমিটারের ক্যালিবারের বেরেটা MX4 স্টর্ম সাবমেরিন গান। কিন্তু এবার সেই ছবিটা কিন্তু বদলাতে চলেছে, কারণ সম্প্রতি সীমান্তে ভারতীয় জওয়ানদের হাতে নতুন ধরনের অস্ত্র দেখা যাওয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে আমাদের এই রাজ্যে উত্তরবঙ্গে ফুলবাড়ি সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফ জওয়ানদের হাতে এখন নিয়মিত দেখা যাচ্ছে 7.62x39 মিমি ক্যালিবারের ত্রিচি অ্যাসল্ট রাইফেল। ভারতের তৈরি এই ক্যালিবারের ত্রিচির অ্যাসল্ট রাইফেল সরাসরি বিখ্যাত ওই কালাশনিকভ মানে AK গ্রুপের ওপর ভিত্তি করেই কিন্তু তৈরি করা হয়েছে। জানেন কি এই রাইফেলটি কতটা ক্ষমতা সম্পন্ন এবং কিভাবে কাজ করে এটি? এই ক্যালিবার ত্রিচি অ্যাসল্ট রাইফেলটি মূলত বুলগেরিয়ান নির্মাতা ওই আর্সেনাল ADর তৈরি ARM1 মডেলের একটি ভারতীয় সংস্করণ, যা আদতে ওই AK-47 প্ল্যাটফর্মেরই একটি আধুনিক রূপ। এর অভ্যন্তরীণ যন্ত্রাংশ এবং মেকানিজম AK সিরিজের রাইফেলের মতোই। এর ভেতরে লং স্ট্রোক গ্যাস পিস্টন এবং রোটেশনাল বোল্ট লকিং সিস্টেম রয়েছে, যা ওই AK সিরিজের অস্ত্রের প্রধান বৈশিষ্ট্য। ভারতের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি ত্রিচি অ্যাসল্ট রাইফেল হলো একটি হালকা ওজনের গ্যাস চালিত স্বয়ংক্রিয় অস্ত্র।
রাইফেলটিতে ট্রিগার চাপার পর যখন গুলিটি ফায়ার হয় তখন ব্যারেলের ভেতরে তৈরি হওয়া উচ্চচাপের গ্যাস একটি গ্যাস পোর্টের মাধ্যমে পেছনের দিকে ফিরে যায়। এই গ্যাসটি বোল্ট ক্যারিয়ারকে পেছনের দিকে ঠেলে দেয়। বোল্ট ক্যারিয়ার পেছনে আসার সঙ্গে সঙ্গে বোল্টটি ঘুরে যায় এবং ব্যারেলের চেম্বার থেকে খালি কার্তুজটিকে বাইরে বের করে দেয়। বোল্টটি যখন আবার সামনের দিকে এগিয়ে যায় তখন ম্যাগাজিন থেকে নতুন একটি গুলি চেম্বারে তুলে নেয়। এটি 3 ভাবে গুলি ফায়ার করতে পারে। ট্রিগার টিপে সিঙ্গেল গুলি ফায়ার করতে পারে, যাকে সিঙ্গেল মোড বলা হয়। আবার অটোমেটিক এবং বার্স্ট মোডেও মানে একটানা গুলি ফায়ার করতে পারে। জানেন কি এই অটোমেটিক মোডে রাইফেলটি কতটা গুলি ছুটতে পারে? অটোমেটিক মোডে একবার ট্রিগার টিপলে রাইফেলটি থেকে 1 মিনিটে 600 রাউন্ড পর্যন্ত ফায়ার করা যায়। ট্রিগার টেপার পর সেকেন্ডে প্রায় 530 মিটার জোরে ছুটতে পারে গুলি। আপনাদের আরও জানিয়ে রাখি যে এই ত্রিচি অ্যাসল্ট রাইফেলে কার্ভড পলিমার ম্যাগাজিনে থাকে 30টি কার্তুজ। এই রাইফেলটির ওজন কিন্তু খুব বেশি নয়। ম্যাগাজিন ছাড়া ওজন প্রায় ওই 3.4 কেজি, ম্যাগাজিন নিয়ে ওজন 4 কেজি। ফলে এটা কিন্তু বহন করাও খুব সহজ আর রেঞ্জের দিক থেকেও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাইফেলটি কার্যকর পরিসীমা 300 থেকে 350 মিটার। তবে রাইফেলটি ফুল অটোতে ব্যবহার করা হলে এর পরিসীমা 500 মিটার পর্যন্ত হতে পারে। ফলে বুঝতেই পারছেন সীমান্তরক্ষী বাহিনীর হাতে এই রাইফেল এখন অনুপ্রবেশ রোধে কতটা কার্যকর হতে পারে। তবে শুধু এই ত্রিচি অ্যাসল্ট রাইফেলই নয়, বিএসএফ এর হাতে রয়েছে অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র এই ইনসাসও। সাধারণত টহল এবং সীমান্ত সুরক্ষার কাজে এর ব্যবহার কিন্তু অব্যাহত রয়েছে। পাশাপাশি ক্লোজ কোয়ার্টার অপারেশন বা ওই আকস্মিক পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপের জন্য বেরেটা MX4 স্টর্ম সাবমেশিন গানও বাহিনীর অস্ত্র ভাণ্ডারে কিন্তু রয়েছে। ত্রিচি অ্যাসল্ট রাইফেলের আরও একটি বৈশিষ্ট্যের কথা না বললেই নয়, তা হলো রাতের অন্ধকারেও কিন্তু শত্রুকে নিখুঁতভাবে টার্গেট করতে পারে এই রাইফেলটি। এছাড়াও ওই রাতের অন্ধকারে চোরাচালান এবং অনুপ্রবেশ রুখতে ড্রোনের সঙ্গে নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এখন। থার্মাল ইমেজিং মানে শত্রুকে শনাক্ত করতে উত্তাপের সংকেতকেও কাজে লাগানো হচ্ছে। পাশাপাশি স্মার্ট নজরদারি গ্রিড তৈরিতে AI চালিত ক্যামেরাও রয়েছে। আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা এবং পরিস্থিতি অপরাধের ধরন প্রতিনিয়ত বদলাচ্ছে। সীমান্ত পেরিয়ে ক্রমাগত শুধু ওই পাচারকারী বা অনুপ্রবেশকারীরাই নয়, পাশাপাশি কিন্তু জঙ্গিরাও ঢুকে পড়ার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সখ্যতা তৈরি হওয়ায় সেই আশঙ্কা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। ফলে ভারত সীমান্ত নিরাপত্তায় কোনোভাবেই কোনো ফাঁক রাখতে চাইছে না। প্রশ্ন হচ্ছে ভারতের এই অবস্থানে কেন গা জ্বলছে বাংলাদেশের? বিশেষ করে সে দেশের মৌলবাদী কট্টরপন্থীরা ভারতের সীমান্তে কাঁটাতার দেওয়ায় কেন বিরোধিতা করছে? বাংলাদেশের কট্টরপন্থীদের অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে ভারত কোনো ভালো কথা বললেও যেন তারা সহ্য করতে পারছে না, তার উল্টো মানে তৈরি করছে। দীনেশ ত্রিবেদীর মন্তব্যতে কেন রাতের ঘুম উড়ে গেল ওই বাংলাদেশি মৌলবাদীদের? ভারত বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি তাই কি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা চালাচ্ছে ওরা? রাম মূর্তি নির্মাণে বাধা দেওয়ার পর এবার বাংলাদেশের বগুড়ায় পরপর 3টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা কি তারই প্রমাণ দিচ্ছে? ভারতের সীমান্তরক্ষী বাহিনী যে এবার অত্যাধুনিক অস্ত্র হাতে তুলে নিয়েছে সে তথ্য আপনাদেরকে আগিয়ে দিয়েছি। আসুন এবার একটু দেখি যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী মানে বর্ডার গার্ড বাংলাদেশ ওই বিজেপির কাছে কি ধরনের অস্ত্র আছে। আদৌ কি তারা ভারতের সঙ্গে মোকাবেলায় প্রস্তুত? বিজেপির কাছে মূলত 7.62 মিমি ক্যালিভারের ওই BD08 এবং চীনের তৈরি টাইপ 56 এবং টাইপ 56-2 অ্যাসল্ট রাইফেল রয়েছে। এই টাইপ 56 এবং টাইপ 56-2 অ্যাসল্ট রাইফেল আসলে ওই AK-47 এবং AKM এর একটি চাইনিজ সংস্করণ। আর BD08 হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাসল্ট রাইফেল। এটা মূলত ওই চীনা টাইপ 81 রাইফেলের বাংলাদেশি সংস্করণ। এছাড়াও রয়েছে টাইপ 85 স্নাইপার রাইফেল, যা দূরপাল্লার নিখুঁত নিশানা এবং শত্রুর গতিবিধির উপর নজর রাখতে সক্ষম। রয়েছে BD-15 এবং RPG মেশিন গান।
এই অস্ত্রের নিরিখে বিজেপি এবং বিএসএফের উভয় বাহিনী আধুনিক আগ্নেয়াস্ত্র এবং স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত। তবে বিএসএফের নিজস্ব এয়ার উইং এবং আর্টিলারি উইং থাকায় তাদের সক্ষমতার পরিধি কিন্তু অনেকটাই বিস্তৃত। ভারতের বিএসএফ হলো বিশ্বের অন্যতম বৃহৎ সীমান্তরক্ষী বাহিনী। আমাদের বাহিনীর কাছে নিজস্ব আর্টিলারি ইউনিট এবং হেলিকপ্টার সহ এয়ার উইং রয়েছে, যা ওই বিজেপির কাছে নেই। আবার যদি সার্বিকভাবে ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তির দিকে নজর দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই প্রতিবেশী দেশটি মানে বাংলাদেশ ভারতের থেকে বহু পেছনে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026-এর পরিসংখ্যান অনুযায়ী সামরিক শক্তিতে সারা বিশ্বের 145টি দেশের মধ্যে ভারতের অবস্থান চতুর্থ। আর সেখানে বাংলাদেশের অবস্থান কত জানেন? 37 নম্বরে। ফলে বুঝতেই পারছেন বাংলাদেশের শক্তি কতটা। আর একবার ভারতের ম্যাপটির দিকে তাকান, বাংলাদেশের অবস্থানটা দেখুন। একটি দেশ যার চারিদিকে রয়েছে ভারত। ফলে ভারত যদি একসঙ্গে এই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সব দিক থেকে আক্রমণ শুরু করে, তবে ওই দেশটার কি পরিস্থিতি হবে তা আপনারা কিন্তু ভালোই বুঝতে পারছেন। তবে ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে যুদ্ধে যেতে চায় না, বরং বাংলাদেশ তৈরির পেছনেই ভারতের অবদান রয়েছে। ভারতের জন্যই আজকের ওই বাংলাদেশ তৈরি হয়েছে। তাই ভারত সবসময় চায় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। কিন্তু ভারত চাইলে হবে কি? বাংলাদেশের কিছু কট্টরপন্থী মৌলবাদী রাজনৈতিক দল এবং সংগঠন রয়েছে যারা ক্রমাগতই ওই ভারত বিদ্বেষ ছড়িয়ে চলেছে। তাদের সঙ্গে পাকিস্তানের সখ্যতা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। তারা দিবারাত্রি ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে চলেছে। ভারত কোনো ভালো কথা বললেও তাদের খারাপ মনে হচ্ছে। এই দেখুন না, ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশে পৌঁছে দীনেশ ত্রিবেদী মূলত দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার কথাই বলেছেন। কিন্তু তাতেও ওই গায়ে জ্বালা ধরেছে মৌলবাদী সংগঠনগুলো। দীনেশ ত্রিবেদী বেনাপোল সীমান্তে দাঁড়িয়ে বলেছেন, আমার তো মনে হচ্ছে না আমি বাংলাদেশে এসেছি। পাশাপাশি দুই দেশের জনসংখ্যা এবং প্রতিভার সম্মিলিত শক্তির কথা তুলে ধরে তিনি বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য এবং খেলাধুলার ক্ষেত্রে যৌথ অগ্রগতির সম্ভাবনার কথাও বলেছেন। দীনেশ ত্রিবেদী বলেছেন, একটা শক্তি হলে হবে না, দুই দেশ মিলে যে শক্তি হবে ওটাই আসল শক্তি। ওই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশে যে ট্যালেন্ট রয়েছে তাদের নিয়ে আগামী প্রজন্ম খেলাধুলো, স্বাস্থ্য, টেকনোলজি সব কিছু নিয়ে কাজ করব। ব্যাস, এতেই ঘুম উড়ে গেছে ইসলামিক সংগঠনগুলোর। তাদের অভিযোগ, দীনেশ ত্রিবেদী যা বলেছেন তাতে দুই দেশের জনগণকে একসঙ্গে দেখার মাধ্যমে পরোক্ষভাবে নাকি অখণ্ড ভারতের ধারণাকে উৎসাহিত করা হয়েছে। বুঝুন ঠেলা। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক জনসভায় আবার দাবি করেছেন, বন্ধুত্বের বার্তার আড়ালে বাংলাদেশকে ভারতের অংশ করে নেওয়ার চিন্তাভাবনা প্রচার করা হচ্ছে। এ বিষয়ে আবার বাংলাদেশি সবাইকে সতর্ক করেছেন তিনি। আবার বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বলেছেন যে বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কোনো স্বীকৃতির প্রয়োজন নেই। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার কথা বলতে গেলে শুধু ভারত এবং বাংলাদেশ নয়, সার্কভুক্ত সমস্ত দেশের কথাই ভাবা উচিত। বুঝুন, বলে না, চোরে না শোনে ধর্মের বাণী। বাংলাদেশের মৌলবাদী ইসলামিক কট্টরপন্থী দেশগুলোর অবস্থাও হয়েছে ঠিক সেই রকম। বাংলাদেশকে যদি দখল করার হতো তবে ওই 1971 সালেই ভারত তা করতে পারত। কারণ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সেদিন জিততেই পারত না যদি না ভারতীয় সেনা তাদের সাহায্য করত। আর সেদিন যদি ভারত বাংলাদেশকে ফের একবার ভারতে অন্তর্ভুক্তর দাবি জানাতো তবে খুব সহজেই কিন্তু তা করতে পারত। কিন্তু ভারত তা করেনি, কারণ ভারত চেয়েছিল বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবেই নিজেদের গড়ে তুলুক। আর তার জন্য কম সহযোগিতা ভারত ওই বাংলাদেশকে করেনি। এমনকি 2024 সালের আগস্টের পর যখন ওই বাংলাদেশ উত্তাল হয়েছে, ভারত বিরোধিতা লক্ষ্য করা গেছে ওই ঢাকার মাটিতে, তারপরেও কিন্তু ভারত বাংলাদেশকে সাহায্য করে গেছে, এখনো করছে। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেই কারণে বাংলাদেশকে ভারত জরুরি ভিত্তিতে 5,000 থেকে 7,000 মেট্রিক টন অতিরিক্ত ডিজেল সরবরাহ করেছে।
দুই দেশের মধ্যে যে চুক্তি রয়েছে সেই চুক্তির থেকেও বেশি তেল ভারত দিয়েছে ওই বাংলাদেশকে তাদের অনুরোধের জন্য। আবার আগামীতেও অতিরিক্ত ডিজেল দেওয়ার জন্য প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। যে দেশটা অক্সিজেন থেকে ডিজেল সব কিছুর জন্যই ভারতের উপর নির্ভরশীল, সেই দেশটার কিছু সংগঠন আর কিছু কট্টরপন্থী মানুষ ক্রমাগত ভারত বিরোধিতা করে চলেছে। আর যখন ভারতের সঙ্গে পেরে ওঠে না, তখন বাংলাদেশে অবস্থিত সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা চালায় ওই মৌলবাদীরা। কিছুদিন আগেই বাংলাদেশের গাইবান্ধা জেলায় যে বিশাল রাম মূর্তি নির্মাণ করা হচ্ছিল তার কাজ বন্ধ করে দিয়েছে ওই কট্টরপন্থীরা। রীতিমতো রাস্তায় নেমে রাম মূর্তি নির্মাণের বিরোধিতা করতে দেখা গেছে তাদের। আর এবার বাংলাদেশের বগুড়ার মোকামতলা উপজেলায় এক রাতে পরপর 3টি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। শনিবার সকালে কাঁচগাড়ি এলাকায় স্থানীয়রা মন্দিরে গিয়ে ওই প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে কাঁচগাড়ি মহাশ্মশানের শিব মন্দির, কাঁচগাড়ি শীতলা মন্দির এবং কালী মন্দিরে থাকা প্রতিমাগুলোকে রীতিমতো ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত এই ঘটনায় কারা যুক্ত তা চিহ্নিতই করতে পারেনি। তবে পুলিশ আবার আইনগত ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন, যা আদতে হাস্যকর বিষয়। কারণ পুলিশের আশ্বাসে ওই বাংলাদেশের হিন্দুদের যে কোনো বিশ্বাস নেই তা একের পর এক ঘটনা থেকেই পরিষ্কার। বাংলাদেশের ইসলামিক সংগঠনগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কোনো ক্ষমতা আদৌ ওই সেদেশের পুলিশের আছে কি? যদি থাকতো তবে লাগাতার এভাবে হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর, মন্দিরে ভাঙচুর, এমনকি প্রকাশ্যে হিন্দুদের খুন করে আগুনে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটতো না। আসলে বাংলাদেশ ক্রমাগত এই কট্টরপন্থী মৌলবাদীদের হাতের গোলামে পরিণত হয়েছে, যাদের সাথে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর যুক্ত থাকার অভিযোগ উঠেছে বারবার। কিন্তু এবার সময় এসেছে ওই বাংলাদেশের ভেবে দেখার। সীমান্তে ভারতীয় জওয়ানদের প্রস্তুতি অবশ্যই সীমান্ত সুরক্ষার জন্য এবং ওই অনুপ্রবেশ আটকাবার জন্য। কিন্তু ক্রমাগত যদি বাংলাদেশ ওই দিল্লি না ঢাকা স্লোগান তুলে ভারত বিদ্বেষ ছড়াতে থাকে, তবে কিন্তু যে কোনো সময় অপারেশন হতে পারে। আর তার জন্য আদৌ কি প্রস্তুত ওই বাংলাদেশ? পরিণতি কি হতে পারে পাকিস্তানকে দেখে মনে হয় এবার শিক্ষা নেওয়া উচিত বা সময় এসেছে ওই বাংলাদেশের। বাংলাদেশ কি করবে সেটা তাদের ওপর নির্ভর করছে। ভারত কিন্তু তার প্রস্তুতি নিয়ে ফেলেছে। আজ এ পর্যন্তই। নমস্কার।